This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH এক একটা দিন না ভয়ঙ্কর ধাঁধায় ফেলে দেয় একটা ছবি, জানেন তো? এমন ছবি যে ছবিটা হয়তো খুব স্পষ্ট দেখতে পাচ্ছি কি হচ্ছে, কিন্তু মাথার মধ্যে সেই ছবিটা এমন গোলমাল পাকিয়ে দেয়, আপনাদের কি বলবো। এরকম একটা ছবি আজকে হলো, দেখলাম সোশ্যাল মিডিয়ার থেকে পাওয়া ছবিটা, পরিষ্কার ছবি, এবং ছবির উপজীব্য কি সেটা বুঝতেও বিন্দুমাত্র কোনো অসুবিধা হচ্ছে না। একটা বাচ্চা ছেলে, সে লোকাল ট্রেনের ফাঁকা কামরায় পড়তে বসেছে, সুন্দর ছবি। পাশের সিটে তার মা আর বোন ঘুমোচ্ছে, আর বাচ্চাটা ওই টেবিল বানিয়েছে আর কি সিটটাকে, নিচটায় বসে ওই টেবিলের ওপর মানে সিটের ওপর বই খাতা রেখে পড়ছে। দারুণ লাগছিল। পাশে যে বইগুলো পড়েছিল একটু জুম করে দেখলাম, বাংলা। দেখুন এই যে ছবিটা না, এই ছবিটা দেখে বোঝা যায় যে একটা ছেলের ভীষণ পড়াশুনো করার ইচ্ছে। তাদের বাড়ি নেই, ঘর নেই, সামর্থ্য নেই। আর সেই বিদ্যাসাগর স্টাইলের ব্যাপার বলে আপনারা সব ভাবছেন তো, সেই আলো, রাতের রাস্তার আলোর নিচে বসে পড়াশুনো করতে। তারপর থেকে কিন্তু অনেক বাবা মার মনে হতো যে ছেলেকে যদি বিদ্যাসাগর হতে হয় তাহলে এই রাস্তার আলোর নিচেই পড়াশোনা করতে হবে। এটা সেরকম কিছু ব্যাপার না, এই ছেলেটা বাধ্য এটা করতে, এটাই তার একমাত্র রাস্তা। প্রত্যেক দিন শিয়ালদা স্টেশন যখন ফাঁকা হয়ে যায়, মোটামুটি রাতের ট্রেনগুলো সব ছেড়ে বেরিয়ে যায়, আর প্ল্যাটফর্মে কোনো ট্রেন দাঁড়িয়ে থেকে যেটা ওই থাকবে ওখানে, রাত্রিটা একটু বিশ্রাম নেবে, এই রকম কোনো একটা ট্রেনে এই পরিবারটা নাকি উঠে পড়ে। মা আর বোন শুয়ে ঘুমিয়ে কাদা হয়ে যায়, আর এই ছেলেটা ওই সিটটাকে টেবিল বানিয়ে পড়ে বা লেখে। এবার কোনো একজন ডেইলি প্যাসেঞ্জার ব্যাপারটা বেশ কিছুদিন ধরে হয়তো খেয়াল করেছেন। তারপর ওই মোবাইল ফোন সবার পকেটে আছে, ফোনটা যোগাযোগ করায় কম, ছবি তোলে বেশি সবার। এই জায়গাটা তখন মনে হয় না ভাগ্যিস ফোনগুলো ছিল। এই মোবাইল ফোনটা না থাকলে এই ছবিটা উঠতো না, আমরা জানতেও পারতাম না এই ছেলেটার কথা। আর আমাকেও ভয়ানক বিড়ম্বনায় পড়তে হতো না, জানেন তো? ভাবছেন তো, একটা ছেলে পড়াশুনো করছে, এতটা শেখার ইচ্ছা, এইরকম একটা লড়াই, হয়তো সারাদিন বেঁচে থাকার লড়াই করেছে, আর পেটের খিদে মেটানোর চেষ্টা করেছে, আর রাত্রিবেলা একটু মনের খিদে মেটানোর চেষ্টা করছে। ভাবছেন তো? তাই আমার অন্যরকম মনে হচ্ছে, জানেন তো? সব ঠিক, যা ভেবেছেন সবটা ঠিক, কিন্তু বিশ্বাস করুন কিছুতেই বুঝতে পারছি না যে এই অশেষ দারিদ্র্যের মধ্যে একটা গৃহহীন কিশোর এইভাবে পড়াশুনো করার চেষ্টা করছে, সেটার তারিফ করব নাকি ভেতরে ভেতরে কুঁকড়ে যাব, লজ্জা পাবো। ছেলেটার এত পরিশ্রমের ফল বৃথা যাবে কিনা এটা ভেবে সংশয়ে মানে ভয়ঙ্কর রকম অস্বস্তিতে পড়বো, জানেন তো? এই প্রশ্নগুলো মনের মধ্যে আসছে, এই গোলমাল লাগছে, তার কারণ রাজ্যটার নাম তো পশ্চিমবঙ্গ। আর সবাই জানেন আপনারা যে রাজ্যে শিক্ষা ব্যবস্থাটাই এমন তালগোল পাকিয়ে গেছে, তাতে এরকম কেউ পড়াশুনো করতে চাইছে এটা শুনলেই তো লোকে ভ্রু কুঁচকে তাকাচ্ছে। শিক্ষা আজকের দিনে আসছে পুচকি। দেখুন, এতদিন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কে দাগি আর কে দাগি নয় তা নিয়ে সন্দেহ ছিল, এখন তার কোনো সন্দেহ নেই। ওই তালিকায় প্রচুর যে দাগি ছিল, অন্তত 1804 জন তারা যে দাগি ছিল সেটা তো স্কুল সার্ভিস কমিশন তারা একদম প্রকাশ করে দিচ্ছে, সার্টিফাই করে দিয়েছে। তারপরেও না এই গোটা জায়গাটা নিয়ে অদ্ভুতভাবে সংশয় সন্দেহ কিচ্ছু মিটছে না। আচ্ছা বলুন, এত কষ্ট করে
চাল থেকে কাঁকড় আলাদা করলো এসএসসি। আর সুপ্রিম কোর্ট কি বলল? সুপ্রিম কোর্ট আজ বলেছে এত কম নাম কেন? আচ্ছা বলুন তো, এসএসসি এবার কোথায় যাবে? রাত জেগে ওই ট্রেনে বসে পড়াশুনো করা ওই বাচ্চা ছেলেটার মতো এসএসসিও তো বহু পরিশ্রম করে তালিকা তৈরি করেছিল। এ তালিকা কি সে তালিকা? এ তালিকার পেছনে কত পরিশ্রম আছে বলুন তো। প্রথমে স্বীকার করতে হচ্ছে, ধরে নিতে হচ্ছে যে এতদিন যা বলেছেন সেগুলো ভুল ছিল, মানে প্রাথমিকভাবে যা বলেছিলেন। এই যে পরীক্ষাটা হয়েছে, যে রেজাল্টটা বেরিয়েছিল, সেই তালিকায় বহু বেনজল ছিল, প্রথমে সেটা স্বীকার করতে হচ্ছে, ঢোক গিলতে হচ্ছে, নিজেদের মনের কষ্ট মনের মধ্যে চেপে তারপর এই দিচ্ছি সেই দিচ্ছি, আজ দিচ্ছি কাল দিচ্ছি, এই সব করতে করতে শনিবার রাত 8টা নাগাদ প্রকাশও করতে হচ্ছে তালিকাটা। বুকে পাথর চেপে হয়তো। কিন্তু সুপ্রিম কোর্টের সন্দেহ তারপরেও গেল না। কেন? দুটো কারণ হতে পারে। এক, সিবিআই তদন্তকারীরা তাদের রিপোর্টে নিশ্চয়ই বলেছেন যে তারা মোটামুটি যেটুকুনি জেনেছেন যে টাকা নিয়ে কতজন এরমভাবে চাকরি বাকরি পেয়ে থাকতে পারেন, তার থেকে তো অনেক কম সংখ্যক লোককে এসএসসি দাগি বলে চিহ্নিত করছে। আর দুই, এই যে শনিবার একবার তালিকা প্রকাশ করে তারপর আবার সেটাকে তুলে নিয়েছিল এসএসসি, সেটাও তাদের বিরুদ্ধে যেতে পারে। সুপ্রিম কোর্টের হয়তো মনে হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন কাজটা যদি স্বাধীন এবং নিরপেক্ষভাবে করতে পারে, তাহলে এতদিন পর একটা তালিকা যদি বা প্রকাশ করলো, সেটাকে আবার তুলে নিতে হলো কেন? এবং বারবার 3বারের চেষ্টা, তাতে যে 1806 জনের তালিকা প্রকাশ করলো এসএসসি। আপনারা ভাবছেন তো, একটু আগে 4 বললাম, ওরা প্রথম তালিকায় ছিল, পরে 2টো নাম যোগ হয়েছে। কেন হয়েছে তারও একটা ইন্টারেস্টিং কাহিনী আছে, বলবো। ফাইনাল, এখন অবধি ফাইনাল রেজাল্ট ওই 1806 জন। এবার এই তালিকার বাইরে কোনো দাগির নাম থেকে গেল না তো? এই প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে রয়েছে, সুপ্রিম কোর্টেরও মনে রয়েছে। তাই জন্যই সুপ্রিম কোর্ট বলেছে এত কম নাম কেন। সুপ্রিম কোর্ট হয়তো মনে করেছে যে পরীক্ষার খাতায় যেভাবে নম্বরের কারচুপি হয়েছিল, এটাও তো একটা ফল প্রকাশ, কে দাগি কে অদাগি, সেই ফল প্রকাশের মধ্যেও আবার কোথাও জল নেই তো। কারণ পশ্চিমবঙ্গে শিক্ষা নিয়ে কথা উঠলে সন্দেহ করাটাই তো এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। একটা জিনিস পরিষ্কার যে এসএসসি এবং রাজ্য সরকার তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে আসল কিছু কিছু অপরাধীকে বাঁচাবার চেষ্টা করছেন। তারা 1800 জনের নামের লিস্ট বার করেছেন। আমাদের যতটুকু হিসেব বিভিন্ন সময় মামলা করতে গিয়ে দেখেছি 1006-এর ওপর হবে। বেশিরভাগ নামটা মমতা ব্যানার্জি, পার্থ চ্যাটার্জি যে টিম যে চাকরিটা দিয়েছিল সেটা নামটা এসছে। এখন ভাইপোর টিমটা, মানে পিসি তো এসে গেছে, এবার ভাইপোর টিমের নামটা কবে আসবে যারা চাকরি পেয়েছে তার অপেক্ষায় আমরা আছি, কবে এসএসসি এই নামগুলো দেবে। ভাইপোর টিমের মধ্যে আমাদের এখানকার যিনি সাংসদ আছেন সৌগত রায়েরও লিস্ট আছে, পার্থ ভৌমিকের লিস্ট আছে, কিন্তু ভাইপোর এরা কাছের লোক। 6000 তো লিস্ট আছে, নাহলে 238 কোটি টাকা রিকভারি দেখাচ্ছে, তো 238 কোটি টাকা রিকভারি হিসাবে তো 6000 লোকেরই আসছে। গুনে দেখেছে, তার মানে জানতো আর কি, জানে আর কি কারা যোগ্য কারা অযোগ্য সবই জানে। এটা যদি জেনে কেউ না বলে, তাহলে তার থেকে বড় অপরাধী তো আর কেউ হয় না। রাম বাম কংগ্রেসের একাংশের আইনজীবী শুধুমাত্র চাকরিগুলোয় জটিলতা তৈরি করে, চাকরিগুলোয় বাধা দিয়ে তাদের চোখের জল আর বুকের আগুনের উপর দাঁড়িয়ে কিন্তু পলিটিক্স করতে চাইছেন। এরা ধোয়া তুলসী পাতা নয়। এই রাজনীতিকরা যা বললেন সবটা সত্যি। প্রথমে দেখুন কি অদ্ভুতভাবে ইদানিং কিন্তু দেখছি এটা, এই বামেদের সঙ্গে বিজেপির বক্তব্যগুলো অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। যেরকম অর্জুন সিং বললেন যে সংখ্যা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেরকম বলছেন। মুশকিল হচ্ছে সেইটার সঙ্গে আবার সংখ্যায় না মিলুক, ধারণায় সুপ্রিম কোর্টের অবজারভেশনটাও মিলে যাচ্ছে, সংখ্যাটা বেশি। এবার কুণাল ঘোষ যেটা বললেন সেটা তো ঠিক। এই যে মানুষগুলো, এতগুলো যোগ্য মানুষ, তারা কষ্ট করে পড়াশুনো করে মেধা দিয়ে চাকরি পেলেন, তাদের চাকরিগুলো চলে গেল, তাদের চোখের জল এবং রক্ত, যে রক্তটা অবশ্য পুলিশের, মানে এই তার সরকারের পুলিশের লাঠিমাটি খেয়ে হয়তো ঝরেছে,
তো সেই রক্ত ঘাম জল করে তারা যে সংগ্রাম করেছেন বা যে চাকরিটা পেয়েছেন বা এখন যে চোখের জল ঝরাচ্ছেন তার উপর দাঁড়িয়ে তো সবাই রাজনীতি করছেন। একদম ঠিক। দেখুন, গোটা বিষয়টার একটা জায়গা কিন্তু খুব পরিষ্কার হয়ে গেছে। এই যে গোটা পরীক্ষা ব্যবস্থাটার মধ্যে এত বড় দুর্নীতি হয়েছে সেটা কিন্তু সেকেন্ডারি হয়ে গেছে। এখন প্রাইমারি কি, কতজন দাগি রয়েছে, সব দাগির নামটা দেওয়া হলো কি হলো না। এসএসসি কিন্তু বুক বাজিয়ে বলছে আমরা আমাদের কাজটা করে দিয়েছি, সরকারও বলছে, তৃণমূলও বলছে আমরা তো আমাদের কাজটা করেছি। এবার বাকি গোটা ব্যাপারটা হচ্ছে, তার মানে এটার দায় কারণ নেই, কিন্তু সবাই সবার কাজ করে দিয়েছেন। ওই একটা দুর্নীতি হয়েছিল, এই যে পরীক্ষাটা মধ্যে সঠিকভাবে পরীক্ষা হওয়ার কথা ছিল, সবাই মেধার ভিত্তিতে যোগ্যদের চাকরি পাওয়ার কথা ছিল, তার বদলে অযোগ্যরা টাকা দিয়ে চাকরি কিনে নিয়েছেন। এগুলো নিয়ে মাথা ঘামাতে হবে, এগুলো পাস্ট, পাস্ট ইজ পাস্ট। আরে প্রেজেন্টের ওপর দাঁড়িয়ে ভাবুন মশাই, আপনারা খালি অতীত নিয়ে ভাবেন। প্রেজেন্ট এই তো কি সুন্দর বার করে দিচ্ছে এসএসসি, এই এতজন 1800 জন দাগি, তার মানে বাকিরা সবাই অদাগি মানে যোগ্য। সুতরাং এদের চাকরিটা কেন যাচ্ছে? মানে এই গোটা বিষয়গুলো চারপাশে যা যা হয়েছে, যত দুর্নীতি হয়েছে, কোনো দায় তো শাসক দলের নেই, বরঞ্চ তারা একটা স্বাধীনতা সংগ্রামী ঢঙে এই যারা যোগ্য তাদের চাকরি বাঁচানোর জন্য লড়ছেন। দেখুন, যোগ্যদের জন্য যারা লড়ছেন ঠিক করছে, তাদের জন্য সম্পূর্ণ সমর্থন আছে, কিন্তু সেই সমর্থন জানানোর ফাঁকে যাদের জন্য এই দুর্নীতিটা হয়েছে, যারা এই দুর্নীতিটা করেছেন এবং যাদের জন্য যারা সঠিকভাবে এই যোগ্য অযোগ্য এই ভাগটা করে দেননি বলেই এই যে যোগ্য যারা তারা চাকরি হারালেন, সেটা কি উড়িয়ে দেওয়া যাচ্ছে? সেটাকে ভুলিয়ে দেওয়া যাচ্ছে? কিন্তু ভুলিয়ে দেওয়ার চেষ্টাটা ষোলো আনা আছে। আসলে কি জানেন, বিপুলায় পৃথিবীর কতটুকু আমরা জানি, আমরা সেটুকুনই জানি যেটুকুনি আমাদের জানানো হয়। এই ধরুন, আমরা কিরম জেনেছিলাম যে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটো ফ্ল্যাট থেকে 50 কোটির মতো টাকার পাহাড় উদ্ধার হয়েছে। পাহাড় তো উদ্ধার করলো কেউ, কিন্তু ওই পাহাড়টা বানিয়েছিল কে আজ পর্যন্ত জানতে পারিনি। পার্থবাবু বলেছেন না না মান না, ওর বাড়িতে এসছে, কে টাকা দিয়েছে কি করে জানবো। আর অর্পিতা দেবী বলেছেন যে আমার ফ্ল্যাটে কি বা কারা এসেছিল জানি না। সুতরাং এটা কারুর টাকা নয় গো মা। তাহলে টাকাগুলো কি ভূতের? এই ভূতের পরিচয়টা আমরা এখনো জানতে পারলাম না। এইটাই হচ্ছে মজা, জানেন তো। এই সবাই সব কিছু কিন্তু জানেন। ওই চন্দ্রিমা ভট্টাচার্য বললেন, ওই যদি জানেনি, অর্জুন সিং হিসেব করে দিলেন মুখে মুখে ফাটফাট করে, যে এত কোটি টাকা, 238 কোটি টাকা, তাহলে এতজন মোটামুটি 6000-এর মতো দাগিয়ে আছে। আর বিকাশ ভট্টাচার্য সেরকমই বলেছেন। এবার এইগুলো যখন তারা জানেন, তাহলে জানিয়ে দিচ্ছেন না কেন? দিলে খাটনিটা একটু কমতো। চন্দ্রিমা ভট্টাচার্য বললেন, কোনো ফিলিং নেই সত্যি। দেখুন, একটা জিনিস খুব পরিষ্কার, এই দাবি ঠাবি এবং সুপ্রিম কোর্টের ওই ধাঁতানি, অর্থাৎ এত কম নাম কেন, সে আগে রবি ঠাকুর লিখেছিলেন, আমরাও পড়েছিলাম, রাজা এত রক্ত কেন। আর এখন সুপ্রিম কোর্ট বলছে, আরে রাজা এত কম নাম কেন, এত কম দাগি কেন। এটা এই সব কটা যদি আপনি মোটামুটি কাল্টিভেট করেন লালমোহনবাবুর ভাষায়, তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে স্কুল সার্ভিস কমিশনকে এই দাগিদের তালিকার 2য় সংস্করণ প্রকাশ করতে হবে। একটাতে হবে না, এটা ওই ধারাবাহিক উপন্যাসের মতো। আপাতত 1806, এরপর 80-তেছে। এবার দেখুন, সুপ্রিম কোর্ট চেপে ধরেছিল, তাতেই স্কুল সার্ভিস কমিশনের ঝোলার থেকে কিছু বেড়াল বেরিয়েছে। আরও যদি চেপে ধরে কত বেড়াল যে বেরোবে সেটা তো কোনো ইয়ত্তা নেই। এবং বেড়াল যে ঝোলায় আছে, বেড়ালেরা যে ঝোলাতেই থাকতে পারে, এবং সেই ঝোলার মধ্যে যে একটা অদ্ভুত ওম আছে, যে ওমটা ছেড়ে বেড়ালরা চট করে বেরোতে চায় না, খুব দায় না পড়লে সেই যে ঝোলার থেকে যে বেড়াল বারও করা হয় না, তার প্রমাণ তো আমাদের কাছেও রয়েছে।
শনিবার প্রথম যে তালিকাটা প্রকাশ করেছিল এসএসসি, সেই তালিকায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক হামিদুর রহমানের মেয়ে রোশনারার নাম ছিল না। ওই বলছিলাম আপনাদের, প্রথমটায় 1804 ছিল, অথচ নিজেদের হলফনামাতেই এসএসসি স্বীকার করেছিল রোশনারার চাকরিটা বেআইনি, তিনি দুর্নীতি করে চাকরি পেয়েছেন। অর্থাৎ বুঝতে পারছেন, হলফনামা দিয়ে আদালতের কাছে যাকে দাগি বলে খোদ এসএসসি আগেই চিহ্নিত করে দিয়েছিল, মানে এই দাগিদের 1800 জন দাগিকে চিহ্নিত করার আগে ফাইনাল যখন দাগিদের তালিকা প্রকাশিত হলো, তখন আগে যাকে বাছাই করা হয়েছিল তার নামটাই বাদ দিয়ে দিল। এবার এটা ধরে নিচ্ছি ভুল, কারণ এসএসসির ক্ষেত্রে ভুলটাই তো স্বাভাবিক। এখন পর্যন্ত যা করেছেন সবটাই তো ভুল, নাহলে কি এই এত 26,000-এর চাকরি চায়? এবার এই ভুলটা এসএসসির নজরে এনেছিলাম আমরাই, কিন্তু উত্তর দিনাজপুরের চোপড়ার তৃণমূল বিধায়কের মেয়ে রোশনারার নাম কেন দাগিদের তালিকায় নেই, TV9 বাংলায় প্রশ্নটা করতেই প্রথম লিস্ট ওয়েবসাইট থেকে কেন সরিয়ে ফেললো কমিশন, আর তারপর রোশনারার নাম সমেত সংশোধিত তালিকাটাই বা কি করে প্রকাশ করলো? একটা জিনিস তো বুঝতে পারছেন, ভুল, ভুলের পর আবার ভুল, তারপর আবার ভুল। কোনো সংস্থা যদি এরকম ব্যাপারে ভুলের ডক্টরেট করে ফেলার কৃতিত্ব দাবি করতে পারে, তাহলে সেটা আমাদের রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। এবং একটা ভুলের পৃথিবীতে বাস করছি আমরা, জানেন তো, পুরোটাই মায়া। প্রথমে এবং এটাকে আবার সেই কেউ ট্র্যাজেডি অফ এরার্স ভাববেন না, কারণ এটার থেকে বড় ট্র্যাজেডি কিছু হয় না, যেভাবে ছেলে মেয়েদের চোখের জল পড়েছে। কিন্তু মুশকিল হচ্ছে এটা আবার রাজনীতিকদের কাছে কমেডি অফ এরার্স। মুশকিল, আপনি আমি যে চোখে দেখি, রাজনীতিকরা অন্য চোখে দেখেন, আর মাঝখান থেকে জলটা কিছু লোকের চোখ থেকে পড়ে, সেই জলগুলো নিয়ে আবার জল, ওই ফলের মধ্যে জল মিশিয়ে দেয় এসএসসির মতো কেউ কেউ ভুল করে। প্রথমে ওএমআর সংরক্ষণ না করার ভুল, তারপর যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়ার ভুল, তারপর সময় থাকতে থাকতে দাগি চিহ্নিত না করার ভুল, আর এখন দাগি চিহ্নিত করছি এই ফাইনাল লিস্ট এটা বলেও সেই তালিকায় ভুল। এবার প্রশ্ন হচ্ছে, এভাবে ভুলের ভুলভুলাইয়া এসএসসি কি স্বেচ্ছায় জড়াচ্ছে, নাকি তাদের কেউ বাধ্য করছে? শিক্ষা দুর্নীতির ক্রমপর্যায়ে যদি মনোযোগ দিয়ে কেউ খেয়াল করেন না, যদি ওই চাকরি বিক্রির ক্রেতা এবং সম্ভাব্য বিক্রেতা হিসেবে ওই অভিযুক্তদের নামের তালিকায় চোখটা বোলান, তাহলে বুঝতে হবে কর্তার ইচ্ছায় কর্ম বলে যেরকম একটা কথাটা আছে, ঠিক সেই রকম এসএসসি কর্মটা করেছে বটে, কিন্তু কর্তা আসলে অন্য কেউ। এই হলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুল রহমান, আর এই তার মেয়ে রোশনারা। আর এই হলো হাইকোর্টে জমা দেওয়া স্কুল সার্ভিস কমিশনের হলফনামার ছবি, যে হলফনামার 212 নম্বরে নাম ছিল রোশনারা বেগমের। ওবিসি কোটায় চাকরি পাওয়া রোশনারা যে সৎ পাত্রী নন, সেটা আদালতে স্বীকার করেছিল এসএসসি। 2018 সালে কালীগঞ্জ স্কুলে চাকরি পান রোশনারা বেগম। রোশনারাকে অযোগ্য হিসেবে চিহ্নিত করে হলফনামা দিয়েছিল এসএসসি। অথচ শনিবার যখন দাগি শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশিত হলো, TV9 বাংলা দেখলেও তালিকায় রোশনারা নেই। রোশনারার নাম কই? স্কুল সার্ভিস কমিশনকে এই প্রশ্ন করতেই সংশোধিত তালিকায় রোশন হলেন রোশনারা। এসএসসি কি ভুলবশত রোশনারার নাম ভুলে গিয়েছিল, নাকি কোনো চাপ কাজ করছিল? এসএসসির তালিকায় প্রথমে রোশনারার নাম বাদ যাওয়ায় রাজনীতি এসেই পড়ছে। দেখবেন আপনি লিস্ট 1-এই আবার পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট এসছে, অ্যাডেন্ডাম এসছে, রাত্রিবেলায় 2 জনের নাম, এবং তার মধ্যে একজন তো শুনলাম একজন তৃণমূল কংগ্রেসের এমএলএর মেয়ে। ফলে এমএলএ যতক্ষণ না পারমিশন দিচ্ছেন ততক্ষণ তার মেয়ের নাম তোলা যাবে না। এরকম কত এমএলএর মেয়ে, এমএলএর আত্মীয়, মন্ত্রীর আত্মীয়, মন্ত্রীর ডিরেক্ট টাকা নেওয়া, মহামন্ত্রীর খুব পছন্দের লোক, এদের তো নাম তোলা যাবে না। ফলে খুব স্বাভাবিকভাবে তাদের নাম আসেনি। যারা অযোগ্যের একটা লিস্ট এসএসসি পাবলিশ করেছে, তাতে ওনাদের নাম আছে, নিশ্চয়ই যোগ্যতার ওনাদের অভাব ছিল বলেই অযোগ্য এই লিস্টে নাম আসছে। যোগ্য শিক্ষকদের যে তালিকা, সেখানে রোশনারা বেগম আপনার মেয়ের কথা বলা হচ্ছে, আপনার মেয়ের নাম বেরিয়েছে, তো আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে বা এই বিষয়ে কি বলবেন? তো ওরা কোর্ট কেস করেছিল, কি করছে ওরা দেখো মিলে, ওরা মেয়ের জামাই, ওরাই কেস লড়ছে, ওরাই দেখছে।
এবার একটা কথা আছে জানেন তো, হাতি কাদায় পড়লে চামচিকেতেও লাথি মারে। এবার দাগিদের তালিকায় হামিদুল রহমানের মেয়ের নাম রয়েছে, অথচ তারই জেলা তৃণমূল নেতা কানহাইয়ালাল আগরওয়াল তিনি চোখ বুঝে মনে হচ্ছে এসএসসির তালিকাকে ভরসা করে নিচ্ছেন, ধরে নিচ্ছেন যে যাদের দাগি বলেছে এসএসসি তারা নিশ্চয়ই দুর্নীতি করেছিলেন, সেই জন্যই তাদের নাম রয়েছে, তাই জন্যই তাদের চাকরি গেছে। আর তার সম্পূর্ণ বিপরীত মেরুতে দাঁড়িয়ে তারই দলের বিধায়ক হামিদুল রহমান বলছেন যে তার মেয়ে বিষয়টার আইনি মোকাবিলা করবেন। এবার তখনই তো করে যখন তাদের মনে হয় অন্যায় হচ্ছে, তার মানে তারা বিশ্বাস করছেন যে এসএসসি ঠিক কাজ করেনি। এটা না মহা মজার ব্যাপার জানেন তো, কে যে কোন অ্যাঙ্গেল থেকে দেখছে না আর আমাদের কোন দিক থেকে দেখাচ্ছে আমরা সেটাই বুঝে উঠতে পারছি না। দেখে মনে হচ্ছে না ওই আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, চাকরির বিক্রির মেলা, কিনতে যাব আমি তুমি, এরমভাবেই তো লোকজন গেছে। আর তার মধ্যে এরকম মেলা ঠেলা হলে তো যাদের রমরমা থাকে সেরকম শাসক দলের নেতা নেত্রী, রাজনীতিকদের ছেলে মেয়ে, এবং এটা নিশ্চিন্ত থাকতে পারেন রাজনীতিক এটা কিন্তু একটা কাস্ট, জাতপাতের ব্যাপারটা আমাদের মানে দেশে ভীষণভাবে তো রয়েছে, এটাকে অস্বীকার করার উপায় নেই। জাতি রাজনীতি, জাত রাজনীতি এগুলো তো রাজনীতিকরাই করেন, এগুলো নিয়ে বলবো এখন সেগুলোতে আবার ফরেন চাপও লাগছে, এগুলো তো আলোচনা করতে হবে। এটাই আমাদের দেশের একটা এরকম ব্যবস্থা, ইন্টারন্যাশনাল হয়ে যাচ্ছে, না বললে চলে। কিন্তু দেখুন এই তার আগে এই রাজনীতিক জাতটার দিকে একবার তাকিয়ে দেখুন, এটার মতো সাম্যবাদ কিন্তু কোথাও নেই। এই রাজনীতিকরা সবাই মোটামুটি নিজেদের একটা ক্যাটাগরিতে রাখেন, ফলে এই যে দুর্নীতির লিস্ট রয়েছে, দাগিদের লিস্ট রয়েছে, মানে যারা ওই মেলায় গিয়ে চাকরি কিনেছিলেন আর কি, তার মধ্যে সমস্ত রাজনৈতিক দলের ছেলে মেয়ের রয়েছে। নিজেদের ছেলে মেয়েদের জন্য তারা সবাই ব্যবস্থা করে দিয়েছেন। আসলে কি জানেন তো, নেতাদের ছেলে মেয়েরা কেন চাকরি পান, মানে যাদের এখন অবধি নেতারা ছেলে মেয়ে আত্মীয় পরিজন তাদের এত নাম রয়েছে, অনেকে বলছে এখনও নাম অনেক বাকি রয়ে গেছে, সেগুলোকে তোলা হয়নি। তো যাই হোক, ওই আমরা হয়তো বসে আছি যেখানে যেহেতু কোর্ট বলেছে এরপরে হয়তো সেকেন্ড লিস্ট বেরোবে, হয়তো এরকম ওয়েটিং লিস্টে রয়েছে, এরকম আছে। এবার এটা নিয়ে যখন ভাববেন তখন এটা মাথায় রাখবেন এর বাইরেও বহু লোক আছেন যারা দাগি, যাদের নাম তালিকায় ছিল, লিস্টে উঠেছিল, কিন্তু যারা চাকরি পাননি। কারা জানেন? যারা কোনো নেতা মন্ত্রীর মানে রাজনীতিকের আর কি ছেলেপুলে নন, সাধারণ ঘরের ছেলেপুলে, যারা জানতে পেরেছিলেন যে টাকা দিলে চাকরি পাওয়া যায়, হয়তো নিজের ঘর বাড়ি জমি জমা বিক্রি করে অর্ধেক টাকাটা দিতে পেরেছিলেন, অর্ধেক টাকা দিয়েছেন, সুতরাং তালিকায় নাম উঠে গেছিল, বাকি অর্ধেক দিতে পারেননি, তাই জন্য চাকরির অফার আসেন, চাকরিটা আর পাননি। কি অদ্ভুত না? কিন্তু এটাই বাস্তব। এরকম হলফনামা অনেকে দিয়েছেন কোর্টের কাছে, সেগুলো আছে। ফলে এই যে লিস্ট দেখছেন তার বাইরেও আরেক লিস্ট রয়েছে, যারা টাকা দিয়েছিলেন কিন্তু পুরো টাকাটা দিতে পারেননি, তাই জন্য চাকরিটা পাননি, তালিকায় নাম ওঠার পরেও চাকরি পাননি। এবার এদের আপনি কি বলবেন? দাগি না অদাগি নাকি ভুক্তভোগী? কারণ এর তো সব গেছে, বাড়ি বেচে টাকা দিয়েছেন, জমি বেচে টাকা দিয়েছেন, তাই বাকি টাকা আর দিতে পারেননি, যেটুকুনি পেরেছেন দিয়েছেন, যেটুকুনি দিয়েছে ততটুকুনি হয়েছে। জামা তৈরি করতে দিয়েছিলেন, হাফ টাকা দিয়েছেন জামার বানানোর মজুরি, তাই জন্য হাতা দুটো লাগায়নি, সেরকম ব্যাপার আর কি। কিন্তু নেতা মন্ত্রী রাজনীতিক এদের যে আত্মীয় স্বজন যাদের নাম পাম ভর্তি হয়ে রয়েছে, জলজল করছে এই লিস্টের মধ্যে, তাদের ক্ষেত্রে ওই সমস্যা হয়নি। পুরো তারা অবশ্য পেমেন্টই হয়তো করেননি, কে যে কী করেছেন জানি না, তখন তাদের গুডউইলটাই ভালো। দেখুন এসব নিয়ে না আসলে কথা বলাটা সত্যি উচিত না, কারণ নেতা বলে কি গার্জিয়ান নন, অভিভাবক নন, ছেলে মেয়েদের পাশে দাঁড়াবেন এটা তাদের ইচ্ছে করবে না। আর ছেলে মেয়েরা যদি শক্ত সমর্থন না হয় তাহলে তো বাবা মায়েরাই তাকে ঠেলে তোলেন, ঠেকনা দেন। নেতারাও তো বাবা মা
বা তাদেরও তো আত্মীয় স্বজন আছে, তারাও তো অভিভাবক হিসেবে সেটাই করেছেন। এবং এই ব্যাপারটা কিন্তু মানে দেখুন, এটা অন্যভাবে দেখা উচিত না, কারণ এটা সমস্ত সমাজে এটাই সত্যি, শুধু মনুষ্য সমাজ না, এটা আমাদের যারা জঙ্গলে থাকে মুক্ত প্রাণ এবং সত্যিকারের যারা দুর্নীতি মুক্ত তারাও এই একই কাজ করে। সুতরাং তাদের দেখে এই যারা রাজনীতিকরা যারা এই কাণ্ডটা করেছেন তারা বলতে পারেন ওরাও তো এই একই কাজ করে, ওরা তো কোনো দুর্নীতি করে বলে শোনা যায় না, তো কেউ তো বলে না এরা কেন তার ছানাকে ঠেলছে। এতগুলো কথা বলছি কারণ এটাও বাস্তব, সত্যি সত্যি হাতে গরম প্রমাণ রয়েছে। ঝাড়গ্রামে দুটো হাতি এটা দেখিয়ে দিয়েছে, সদ্য দেখিয়েছে। গর্তে পড়েছিল ছোট্ট ছানাটা, বাবা মা গিয়ে তাকে, বাবা মা মানে হাতির বাবা মা, তারা গিয়ে ঠেলে ঠেলে বাচ্চাকে সেই গর্ত থেকে তুলেছে। মানে গাড্ডায় পড়লে বাবা মাই তোলে, সে হাতি হোক বা নেতা হোক, এর মধ্যে কোনো অন্যায় নেই। হাতি তার শাবককে তুলে দিলে ভালো, সবাই হাততালি দেবেন, আর নেতারা তাদের ছেলে মেয়েকে তুলে ধরলে ওই থোড়া সা তু লিফট করা দে বললে খারাপ, সবাই গালাগালি দেবেন। এটা কীরকম বিচার বলুন তো? তাই আমরা এ ব্যাপারে এই রাজনীতিকদের পাশে আছি। আমরা বরং এই চাকরি চুরিটাকে একটু অন্যভাবে দেখতে পারি, জানেন তো? মানে সন্তানের জন্য মানুষ কত দূর যেতে পারেন, চাকরি চুরি তার একটা উদাহরণ হয়ে থাকতে পারে। তাই আপনারা যেটাকে চুরি ভাবছেন, কেউ কেউ সেটা অভিভাবকের কর্তব্য ভাবছেন। তাই আপনি আমি মানে সাধারণ মানুষ তারা কি ভাবলেন তাতে নেতাদের বইই গেল। ঝাড়গ্রামের এই দুই হাতি তাদের শাবককে কেন ঠেলে তুললো? কারণ দায়িত্ববোধ। আচ্ছা, এসএসসিও তো অভিভাবক। এই এত ছেলে মেয়ে যারা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে তাদের অ্যাকচুয়াল অভিভাবক তো এসএসসি, তার মানে তারও দায়িত্ববোধ রয়েছে। তাই জন্যই তো আদালতে বলা হয়েছিল যে একজন অযোগ্য অ্যাডমিট কার্ড পাবেন না। বলা উচিত ছিল একজন অযোগ্য চাকরি পাবেন না, সেটা বলার অধিকারটা হারিয়েছে। কারণ গাদা গাদা অযোগ্য যে চাকরি পেয়ে বসে আছে তাদেরই কল্যাণে সেটা তাদেরই হলফনামা দিয়ে স্বীকার করতে হয়েছে, নিজেদেরই লিস্ট বানাতে হয়েছে। মানে এটাকে বলে নিজের থুতু নিজে চাটা আর কি। তো সেটা যখন হয়ে গেছে, এবার নিজেদের সৎ প্রমাণ করার প্রচেষ্টায় বলা হয়েছিল একজন অযোগ্য অ্যাডমিট কার্ড পাবেন না, যেটা অযোগ্যদের অ্যাডমিট কার্ড পাওয়াটার সম্ভাবনাটাই ছিল, আদালত বলে দেওয়ার পরেও ছিল। এবং একটা সততা আছে গোটা ব্যাপারটার মধ্যে, একটা মিনিমাম সততা আছে, জানেন তো? যাতা বললে তো হবে না। সঙ্গে সঙ্গে যখন বলা হয়েছিল, এই অ্যাসিওরেন্স দেওয়া হয়েছিল, সঙ্গে পুনশ্চর মতো করে ছোট্ট করে এটা বলেও দেওয়া হয়েছিল ভুল করে 180 জন দাগি অলরেডি অ্যাডমিট পেয়ে গেছে। হ্যাঁ, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এই কথাটা তো বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুক্রবার বলেছিলেন। এবার শনিবার লিস্ট বেরিয়েছে, আজ সোমবার। এখন পর্যন্ত কি জানা যাচ্ছে জানেন? অশ্বত্থমা হত ইতি গজ ভাগ্যিস বলেছিলেন যুধিষ্ঠির, যার ফলে আজকের দিনে দাঁড়িয়েও এরকম হালকা করে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা জানি এই কজনের অলরেডি পেয়ে গেছে, আরও কেউ থাকতে পারে, এটা হয়তো হালকা করে বলেছিলেন, কেউ শুনতে পাননি। এই যে কি দেখা গেছে জানেন, এই যে তালিকায় যে 1800 জনের নাম বেরিয়েছে দাগি 1806, তার মধ্যে অন্তত 1400 জনই অলরেডি অ্যাডমিট কার্ড পেয়ে বসে আছে। আজকে গিয়ে তারপরে এইসব জানাজানি হতে এসএসসি আদালতে বলেছে যে সবার অ্যাডমিট কার্ড বাতিল হয়েছে। এই না হলে দায়িত্ববোধ বলুন তো? ভাগ্যিস লিস্টটা বের হলো, নাহলে ঢাকিও তো দেবতা হয়ে যেত, মানে দাগিরাও পরীক্ষার্থী হয়ে যেত। আচ্ছা, একটা কথা বলুন, যদি এত পরিমাণ দাগিকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়ে গিয়েই থাকে, তাহলে বুক বাজিয়ে আদালতে ওই ছোট সংখ্যাটা বলা হলো কেন? আর বলাই বা হলো কেন যে কেউ পাবেন না?
আর বলাই যখন হলো তখন তড়িঘড়ি লিস্ট বেরোনোর আগে অ্যাডমিটগুলোকে বাদ দেওয়া হলো না কেন? সবই ধরিয়ে দেবে লোকজন। অবশ্য চন্দ্রিমা ভট্টাচার্য বলছিলেন না, ওনারা সব জানেন যখন কেন বলে দিচ্ছেন না। ঠিক, দায় তো আমাদের কিছু না, সব দায় অন্য লোকের। আর দায় পালন না করলে দোষটাও অন্য লোকের, আমাদের না। আসলে কেন কেন চারপাশে যে এত কেন নাই, কেনর উত্তরেই লুকিয়ে আছে দায়িত্ব। এই হাতি দুটো, ওই বাচ্চা হাতিটাকে যদি না তুলতো, বাচ্চাটা পাল্টা প্রশ্ন করতো কিনা জানি না, হয়তো তার লজ্জা লাগতো যে আমি তো উঠতে পারছি না, আবার বাবা মাকে কিছু বলবো, নিশ্চয়ই চেষ্টা করতো। এবং দেখুন ওই তুলে দেওয়ার পরে ওই খুব সদ্যজাত সে যখন হেঁটে চলে রাস্তাটা পার হয়ে যেতে পারলো, আর খানিকক্ষণ চেষ্টা করলে আমি নিশ্চিত সে একা একা হয়তো উঠেও যে দাঁড়াতে পারতো, প্রশ্ন করতো না হয়তো। কিন্তু মুশকিল হচ্ছে দাগিরা তো আর ওই হাতির বাচ্চা না, তাই দাগিরা প্রশ্ন তোলা শুরু করে দিয়েছে। এবার এসএসসি জানতো যে এরা প্রশ্ন তুলবে, তাই জন্যে শেষ পর্যন্ত এদের বাঁচানোর একটা মরিয়া চেষ্টা চলেছে। এসএসসি চোখ বন্ধ রাখা একের পর এক ধাপ পেরিয়ে এই দুর্নীতির শিখরে চলেছিল অযোগ্যরা। এটাও তো আজকে আমরা বুঝতে পারছি। আজ হাত ধুয়ে ফেললেই হলো যে দায়িত্বহীনতায় দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছিল, সেই দায়িত্বেই তো দুর্নীতিবাজদের আশ্রয়। এটা ছাড়া এসএসসির আর কিছু বলার নেই, করারও নেই। কারণ যেটা করার ছিল, যখন করার ছিল সেটা তারা করেনি। এখন আদালতের গুঁতোয় যখন সেটা করতে হচ্ছে, তখন ওই লালিত পালিত দুর্নীতিবাজরা পাল্টা সরব হচ্ছে। কারণ তারা সেটাকে অধিকার ভেবে বসে আছে। এবার তারা এখন জোর গলায়, মানে এটা হচ্ছে মজার ব্যাপার জানেন তো, দুর্নীতিটা এস্টাবলিশড হয়ে গেলে দুর্নীতিবাজরা সেটাকে অধিকার বলে ভেবে না। আর অধিকার বোধ জন্মে গেলে তখন তো তারা সেটা ন্যায় বিচারের দাবি করতেই পারে। কেন আমাদের নাম তালিকায় রয়েছে, ওই দাগির তালিকায়, এসএসসির বিরুদ্ধে এই প্রশ্ন তুলে দাগিরাও এবার আদালতে যাচ্ছে। কি অসাধারণ সিচুয়েশন ভাবুন তো। আজকে এই তালিকায় নাম রয়েছে এরকম 350 জন দাগি হাইকোর্টে মামলা করেছে। হয়তো শুনলেন হামিদুল রহমান, তিনিও বললেন তার মেয়ে, যাকে আলাদা করে ওই হলফনামা দিয়ে কোর্টে দাগি বলে, অযোগ্য বলে জানিয়ে দিয়েছিল এসএসসি, সেও আইনের পথে মোকাবিলা করবে। ফলে আরও 350 জন করেছে। সংখ্যাটা পুরো যতজন আছে সবাই করে ফেললেও অবাক হওয়ার কিছু নেই। হাইকোর্ট মামলাটা গ্রহণ করেছে, কাল শুনানির কথা রয়েছে। এবার এতে এসএসসির কিন্তু বিপদ হলো, কিন্তু লাভ রাজনীতির। যে নেতাদের টাকা দেওয়া হয়েছিল তারা দিব্যি বেঁচে যাচ্ছেন এসএসসির জন্য। কারণ এখন যত ক্ষোভ সব দেখুন এসএসসির ঘাড়ে গিয়ে পড়ছে। এসএসসি টাকা নেয়নি, নিয়েছিল কিছু নেতা, তারা সৎ, টাকা নিয়েছে, চাকরি দিয়েছে, এরকম একটা সিস্টেম আর কি। সুতরাং তাদের বলার কিছু নেই। মাঝখান থেকে গন্ডগোল করেছে এসএসসি, এটাই মনে হচ্ছে দাগিদের। হ্যাঁ, তাদের হাল দেখুন, বারবার আদালতের কাছে থাপ্পড় খেতে হচ্ছে, এবার উল্টে এই দাগিদের কাছেও ধাক্কা খেতে হচ্ছে। দেখুন, একটার পর একটা উদাহরণ পাওয়া যাচ্ছে যে কোন জায়গা থেকে এসএসসি নিজেদের এরকম লজ্জাস্কর জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। দাগিদে ওই হামিদুল রহমানের মেয়ের কথা বললাম, ওটা একটা জাস্ট উদাহরণ, অসংখ্য উদাহরণ রয়েছে। এই দাগিদের তালিকায় রয়েছেন রায়গঞ্জের স্কুলের শিক্ষক হজরত উমর ফারুক। 7 আর 14 তারিখ এসএসসির যে পরীক্ষা হবে তার জন্য তিনি যথারীতি ওই অ্যাডমিট কার্ড পেয়ে গেছেন। তার থেকেও মজা কি জানেন, এই হজরত উমর ফারুকের সিট কোন স্কুলে পড়েছিল? দাগি হিসেবে চাকরিটা পাওয়ার পর যে স্কুলে শিক্ষকতা করছিলেন সেই স্কুলেই তার সিট পড়েছে। মানে ভাবুন, যে স্কুলে অযোগ্য হওয়ার কারণে চাকরি গেছিল সেই স্কুলে সেই অযোগ্যরই পরীক্ষার সিট পড়েছে। এবার তাকে অযোগ্য বলেছে কে? এসএসসি। অযোগ্য জানা সত্ত্বেও অ্যাডমিট কার্ড দিয়েছে কে? এসএসসি। এগুলো কি এসএসসির সিলি মিস্টেক? তাহলে তো আরও কয়েকটা সিলি মিস্টেক দেখতে হয়। মানে সিলি ব্যাপারটা যে কতটা মিলিঝুলি
কয়েকটা উদাহরণ দিলে সেটা আপনাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। দাগি কতজন জানিয়েছে এসএসসি, কিন্তু দাগিদের মধ্যে শাসকের কতজন উত্তর দিচ্ছে পরিসংখ্যান। বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ অভিযোগ, দাগির তালিকায় জলজল করছে তার পুত্রবধূর নাম। তোমরা যা পেয়েছো ও তো আইন আদালতে, তো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ল উইল টেক ইট অন কোর্স। সত্য নান্টু ঘোষে যারা ইতিহাস জানে তারা সবই কিছু জানে। নান্টু ঘোষ কি ছিল, নান্টু ঘোষের কি ব্যবসা আছে। এসএসসির দাগির তালিকায় নাম রয়েছে অঙ্কিতা অধিকারীর। অঙ্কিতাকে মনে আছে তো? অঙ্কিতা একদা মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে। নাম রয়েছে তৃণমূলের 2 কাউন্সিলরেরও। রাজপুর সোনারপুর পুরসভার কুহেলি ঘোষ। নাম রয়েছে বালুরঘাট পুরসভার কাউন্সিলর দীপান্বিতা দেবসিংহরও। আমি চাকরিটা আমার নিজের যোগ্যতায় পেয়েছি এবং সর্বোপরি আমাকে যেটা সিবিআই লিস্ট দিয়েছিল সেই সিবিআইকে আমার চ্যালেঞ্জ করা ছিল। সেই তালিকায় আমার নাম আছে, কিন্তু কেন নামটা আছে আমি এখনও আমার কাছে ক্লিয়ার নয়। কুহেলি ঘোষ সামনে এলেও অনেকের মতোই সামনে আসেননি বালুরঘাটের তৃণমূল কাউন্সিলর। জনসমক্ষে আসতে পারছে না, ধিক্কার জানায় তৃণমূলের কাছে, লজ্জার বিষয়। তৃণমূলের এরকম একজন অপদার্থ, এরকম অযোগ্য শিক্ষককে আজকে তারা কাউন্সিলর বানিয়েছে। তালিকায় নাম রয়েছে মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্যের স্বামী শামসুদ্দিন আহমেদের। অভিযোগ, শামসুদ্দিন মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ। চাকরিটা কি তৃণমূল করে দিয়েছে? না না, তৃণমূলের নেতা করে দিয়েছে। কোনো নেতা করে দেয় না, পরীক্ষা না দিয়ে হয়েছে? পরীক্ষা দেয়নি, মানে ও তো 2টো চাকরি করতো তার আগে। তাই? হ্যাঁ, আর পঞ্চায়েতে করতো, তারপরে গয়েশ্বরীতে করতো। হ্যাঁ, 2টো চাকরি করতো, সেই চাকরি ছেড়ে এটা করেছে। তারপরে এখানে বেশি। বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি, তার মেয়ে মৌসুমী মণ্ডলের নামও রয়েছে দাগির তালিকায়। হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন শাহিনা সুলতানা। এসএসসির দাগি তালিকায় জলজল করছে শাহিনার নাম। দাগি শাহিনা সুলতানার নাম প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে ছবি। ছবিতে শাহিনার সঙ্গে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অভিযোগ, শাহিনার বৌদি রমিতা আদকেরও নাম রয়েছে দাগির তালিকায়। মজাটা হলো, বর্তমানে শাহিনা তৃণমূল ছেড়ে বিজেপিতে, কিন্তু শাহিনার দাদা খানাকুলের 1 নম্বর পঞ্চায়েত সমিতির দাপুটে তৃণমূল নেতা তিনি। খানাকুলেই মিলেছে দাগি দম্পতিরও খোঁজ। দাগির তালিকায় সস্ত্রীক নাম রয়েছে খানাকুলের দাপুটে তৃণমূল নেতা বিভাস মালিকের। উত্তর দিনাজপুর জেলা পরিষদের তৃণমূল সভাধিপতি ছিলেন কবিতা বর্মন। কবিতাও দাগি শিক্ষিকা। তিনিও শাহিনা সুলতানার মতো বর্তমানে তৃণমূল ছেড়ে বিজেপিতে। আগে ছিলেন তৃণমূলে, এখন বিজেপিতে। রাজনীতি মহাবিপদে। বিজেপি যখন তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে, তখন তৃণমূল বলছে বিরোধী দলনেতার জেলাতেও দাগিদের রমরমা। পূর্ব মেদিনীপুরেও হাজার হাজার ডক্টর হাজরার খোঁজ মিলেছে। এবারের দায় বিরোধী দলনেতার পুরনো দলের নাকি বর্তমান দলের, নাকি দায়টা শুধুমাত্র রাজনীতিরই? 976 নম্বরে নাম রয়েছে তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য পলাশ কুমার বর্মনের। কোলাঘাট পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ বকুল শেখর পাঁজার মেয়ে ও জামাই দুজনেই ঠাঁই পেয়েছেন তালিকায়। এটা খুব দুর্ভাগ্য যে এই যে মাস্টারমশাইদের যে তালিকা বেরিয়েছে, টোটাল এই যে পরীক্ষা পদ্ধতি, তার মধ্যে দিব্যেন্দু মণ্ডল এর মতো কজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এই তালিকায় আছে, এটা খুঁজলে মনে হয় লাগবে, দূরবীন লাগবে। দেখুন, দাগি আসামি শুনেছি এতদিন, আজ শুনতে হচ্ছে দাগি শিক্ষক শিক্ষিকা। এবার দাগ কোথায় বেশি কোথায় কম সেটা নিয়েও দেখছি চর্চা শুরু হয়ে গেছে। গোটা বাংলায় যখন শিক্ষা ব্যবস্থায় দাগ পড়ে গেছে, তখন সবচেয়ে বেশি দাগ কোন জেলা সেটা খোঁজাখুঁজি চলছে। কারণ সেটার ওপর ডিপেন্ড করে আবার রাজনীতি তার তুল্যমূল্য বিচার করবে। তো একটা রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে দেখতে হবে না, দুদলই খুঁজছে। তৃণমূল পূর্ব মেদিনীপুর, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, সুতরাং ওই দিকে নজর দিয়েছে। তাদের একদম টার্গেটই এক, ওখানে বেশি দুর্নীতি হয়েছে। আবার শুভেন্দু অধিকারী বারবার বলছেন ওই তার টার্গেট কালীঘাট। মানে গোটা বিষয়টা নন্দীগ্রাম আর কালীঘাটে ভাগাভাগি করার চেষ্টা চলছে। কারণ সোজা হিসেব দেখুন, কম বেশি সব জেলাতে চুরি হয়েছে চাকরি, এবং কম বেশি সব চুরির সব কেসেই কম বেশি রাজনীতি হয়েছে। এবার চাকরি চুরি আর রাজনীতি যখন কোনোভাবেই আলাদা করা যাচ্ছে না, ঠিক যেরকম ওই যোগ্য অযোগ্যকে আলাদা করা যাচ্ছে না, তখন রাজনীতি চাকরি চুরিটাকেই জড়িয়ে ধরছে। চাকরিহারা আন্দোলনকারীরা বলছেন যোগ্যদের সংখ্যা 15,403। তাদের দাবি সরকার অর্ডিন্যান্স জারি করে যোগ্যদের চাকরিতে বহাল করার ব্যবস্থা করুক। এবার যোগ্য কজন সেটা তাদের হিসেবটা তো ফাইনাল হতে পারে না। ওটা ফাইনাল জানাতে পারে একমাত্র এসএসসি, জানাচ্ছে না।
সেই জন্যই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে পরীক্ষা দিতে হবে, কিন্তু তারপরেও আন্দোলনকারীরা লড়ে যাচ্ছেন। এখানেই স্নায়ুর খেলা, আর এখানেই রাজনীতি বসে বসে মজা দেখছে আর অপেক্ষা করছে। কিসের অপেক্ষা জানেন? ভাগাভাগির অপেক্ষা। কিসের ভাগাভাগি? দেখুন, পরীক্ষা আর ফল প্রকাশের অপেক্ষায় একটা ভাগাভাগির অঙ্ক খুঁজে বার করেছে শাসক দল। যদি ধরে নেন যে 15,000 যোগ্য, এবারে সবাই যে পাশ করবে এমনটাও তো হবে না। প্রথম ভাগাভাগিটা হয়ে গেছে, কিন্তু ওই যে একটা লিস্ট বেরিয়েছে 1800 বাদ, বাকিরা পরীক্ষা দিচ্ছেন, ফলে এই 1800 কাউকে পাবেন না পাশে। এবার যারা পরীক্ষা দিলেন তার মধ্যে কেউ চাকরি পাবেন, কেউ চাকরি পাবেন না। যারা চাকরি পাবেন, যারা পরীক্ষায় পাশ করবেন, তারা কি আর ফের ওই যারা পেলেন না তাদের পাশে দাঁড়াতে যাবেন? এমনিতেই তো গোটা ব্যাপারটা ভাগাভাগি হয়ে গেল। আন্দোলন করার লোক পাওয়া যাবে? যদি কেউ আন্দোলন করার কথাও ভাবেন, তার শক্তি, স্ট্রেংথ তো হাফ হয়ে গেল। হাফ কেন, আরও বেশিও হয়ে যেতে পারে। ফলে গোটা ব্যাপারটাই আস্তে আস্তে ধামাচাপা পড়ে যাবে। এইটাই হচ্ছে মজা। এটার জন্যেই হয়তো রাজনীতি অপেক্ষা করছে। তবে হ্যাঁ, এটা এক ধরনের দিক থেকে রাজনীতির ভাবনা চিন্তা, আর উল্টো দিক থেকে একদিক থেকে রাজনীতি আবার ভাবছে যে ওয়েট করব, তাহলে আমার উদ্দেশ্যটা সাধিত হবে। সুতরাং আন্দোলনকারীদের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছেন বিরোধী দল নেতা। এবং সব থেকে ইন্টারেস্টিং হলো, সরকারের পাশে থাকার বার্তাটা এলো কার কাছে জানেন? বিজেপির থেকে। কি বললেন শুভেন্দু অধিকারী? বললেন চাকরি ফিরিয়ে দিলে তারা সরকারের পাশে। এবার চাকরি ফিরিয়ে দেওয়া যে অসম্ভব, এটা জেনেই অফারটা দেওয়া হলো। আর সরকারও কম যায় না, তারা চাপ দিলেন আন্দোলনের আরেক নেতাকে। একদিকে চিন্ময় মণ্ডলরা যখন শুভেন্দুর পাশে, তখন সুমন বিশ্বাসকে দফায় দফায় আটকানোর অভিযোগ উঠল। মানে ভাবুন, এত কিছু হয়ে গেল, লজ্জায় ডুবে মরার কথা ছিল রাজনীতির, তার বদলে তারা নিজেরা ওই খেলা হবে বলে নেচে বেড়াচ্ছে, আর প্রতি মুহূর্তে আমাদের শিখিয়ে যাচ্ছে যে কত রকমভাবে কত রঙ্গ দেখানো যায়। এবার রাজনীতিকেই তো এখন শেখাতে হবে, এখন টিচার তো বাড়ন্ত, আর শিক্ষাটা লাটে উঠেছে। শিক্ষকদের তালিকায় 1806 বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন, আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপোজিশন, মেন অপোজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাক। যে পশ্চিমবঙ্গে একটা এক্সেপশন ঘটনা ঘটেছে, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য রাজনীতির রং ভুলে, রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে শাসক এবং বিরোধীরা যৌথভাবে এই 15,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে নিয়েছে। উনি কিসে সাপোর্ট করবেন তার জন্য তো সরকার বসে নেই, সরকারে যেটা করবে সেটা সরকার করবে। পূর্ব মেদিনীপুর বেশি, এটা অনেকেই বলছেন, এবং সেটা হলেও তো একটা তাৎপর্য থাকে তার। পরীক্ষার মতো তো হবেই, কারণ সেটা যতক্ষণ না সুপ্রিম কোর্ট কিছু হস্তক্ষেপ করবে ততক্ষণ সেটা নিয়ে কিছু বলা যায় না। ভয়াবহ পরিস্থিতি, আমি যে কোনো সময় মরে যেতে পারি। দেখছেন না পুলিশ কিভাবে মিথ্যাভাবে মারছে, ঘুষি মারছে। কেউ যদি নাও থাকে, আমি শপথ নিয়েছিলাম আমার মৃত্যু যেন আজকে এসএসসিতেই হয়। প্রিপারেশন নিচ্ছি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সেই পরিস্থিতিতে আবার পুনরায় আমার চাকরি ফিরে পাওয়ার জন্য, বাঁচানোর জন্য পরীক্ষা দেওয়া, এটা খুবই কঠিন, এবং দ্বিতীয়বার আবার পাবো কিনা এই তো কোনো নিশ্চয়তা নেই। দেখুন, কয়েকটা জিনিস 1, 2, 3 করে খুব পরিষ্কারভাবে বুঝেন, এটা আপনার আমার বুঝে নেওয়ার কোনো খুব দরকার আছে। শুভেন্দু অধিকারী সর্বদলীয় প্রস্তাব দিয়ে একমত হয়ে তারা সরকারকে সমর্থন দিচ্ছেন, যাতে তারা সুপ্রিম কোর্টে গিয়ে বলেন যে যোগ্যদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক। কেন বললেন এটা, যখন তিনিও জানেন এইভাবে চাকরিটা ফিরবে না? বললেন তার কারণ হচ্ছে একা সরকারকে ক্ষীর খেতে দেবেন না। এবার ভাবছেন তো যে ক্ষীর মানে, দেখুন এই চাকরি চুরির ক্ষেত্রে, এই যাবতীয় দুর্নীতির ক্ষেত্রে প্রাথমিক ক্ষীর তো যারা খাওয়ার খেয়ে নিয়েছে, এবার সরকার আর কি খাবে? দেখুন, সরকার কোন কথাটা নিয়ে সব থেকে বেশি লড়ে যাচ্ছে, যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য। তারা ভীষণ পরিশ্রম করছে, ভীষণ লড়াই করছে। ওই বললাম
একটা স্বাধীনতা সংগ্রামীদের মতো লড়াই আর কি একটা প্রায়। তার মানে দুর্নীতি ফুর্নীতিগুলোকে আপাতত আপনারা ভুলে থাকুন, এই সংগ্রামটা দেখুন। আমরা যোগ্যদের পাশে আছি। আগে কি ছিলেন সেটা কেউ জিজ্ঞেস করবেন না এখন। এবার এইটা যে এস্টাবলিশড হয়ে যাচ্ছে, লোকের মনে গেঁথে যাচ্ছে, এটা শুভেন্দু অধিকারী বুঝেছেন। সেই একা ক্ষীর, ওই সংগ্রামের ক্ষীর, যোগ্যদের পাশে থাকার ক্ষীর, এটা একা সরকারকে খেতে দেবেন না। ফলে তারাও যে যোগ্যদের চাকরি পাওয়ার জন্য সমান উদ্গ্রীব চাকরি ফিরিয়ে দিতে, এবং যোগ্যদের পাশে তারা আছেন, সেটাই জোর গলায় বলে দিলেন। মানে ওই কৃতিত্বে হাতটা ছুঁয়ে রাখার এটা চেষ্টা করলেন। প্রশ্ন একটাই, যোগ্যরা চাকরি পাবে, যোগ্যরা চাকরি পাক, এটা তো সবাই জানে, সবাই চায়। কিন্তু কেন যোগ্যদের চাকরিটা গেল সেটা কি কেউ ভাবছে? এবং দ্বিতীয়ত, ওই দেখুন গোটা বিষয়টার মধ্যে কুণাল ঘোষ পূর্ব মেদিনীপুরের কথাটা বললেন, ঠিক শুনেছেন, ওখান থেকে প্রচুর নাকি গোলমালটা বেশি হয়েছে, ওখান থেকে ধরে নিচ্ছি তাই হয়েছে। হলো কাদের মাধ্যমে? এসএসসির মাধ্যমে। তো এসএসসি বসে বসে তখন কি করছিল? ক্যারাম খেলছিল। যে যেরকম পারেন তারা আপনাকে আমাকে বোঝান, আর আমরা তারা যে চ্যাপ্টারটা নতুন করে পড়াতে শুরু করেন, আগের চ্যাপ্টারটাকে ভুলে গিয়ে আমরা সেটাতে মনোনিবেশ করি। এইটাই হচ্ছে মজা। এবং এটা 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 দেখুন, মানে কতগুলো কথার পিঠে কথা চলে আসে, তো এটাও সবাই ভুলে যান বলার সময়। ধরুন পূর্ব মেদিনীপুরকে যদি টার্গেট করা হয় শুভেন্দু অধিকারীর কারণেই, তাহলে তো এই যাবতীয় গণ্ডগোলের যখন কথা বলা হচ্ছে তখনও শুভেন্দু অধিকারী তো তৃণমূলেই ছিলেন। ভুলিয়ে যায় সব কিছু। আসলে কি জানেন তো, দিনের বেলায় সব তারাই কীরকম ওই ঘুমিয়ে থাকে আর কি, দেখা যায় না। এরকম ঘটনাটা রাজনীতির ক্ষেত্রে মানে কখনো কখনো থাকে, কিন্তু দেখা যায় না, এটা বহু ক্ষেত্রে হয়। এই যেরকম সারা আগস্ট মাস ধরে ধর্মতলায় প্রায় সবার চোখের আড়ালে পড়েছিল তৃণমূল কংগ্রেসের অবস্থার মঞ্চ। গত মাসের গোড়ায় ওই বাংলা আর বাঙালির ভাবাবেগে আঘাত করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে মিছিল করেছিলেন মুখ্যমন্ত্রী। এই মিছিলের শেষে ছিল সভা। সেই থেকে 31শে আগস্ট পর্যন্ত গান্ধী মূর্তির নিচে মঞ্চটা বাঁধাই ছিল, জানতেন? খেয়াল ছিল কারুর? কিছু হচ্ছিল সেখানে? দেখুন গত কয়েকদিনে জীবন কৃষ্ণ সাহার গ্রেফতারের থেকে শুরু করে এসএসসির দাগি লিস্ট প্রকাশ, এই সব কিছুর জাঁতাকলে সবাই মেতেছিলেন। হ্যাঁ, এই তো আলোচনা, এতক্ষণ ধরে আলোচনা করলাম ওই তো এসএসসির লিস্ট নিয়েই, কতজন নাম বেরোলো, কতজনের নাম বেরোলো না। কজন মনে রেখেছেন এ রাজ্যের শাসক দল এবং সরকার এই জাস্ট কদিন আগেই বাঙালির অহংকার রক্ষার জন্য একটা ভাষা আন্দোলন শুরু করেছিল। অবশেষে সেই ভাষা আন্দোলন উঠিল ভাসিয়া, এবং ভেসে উঠল এমন একটা ঘটনাকে কেন্দ্র করে, যে ঘটনার সূত্র ধরে ফের নিজেকে আরেকবার বাজি ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাজি ধরলেন সেই বিরোধী নেত্রীর জার্সি পরে। আজ মেয়র রোডে তৃণমূলের মঞ্চ খুলতে গেছিল ভারতীয় সেনা। এক নজিরবিহীন দৃশ্য, সেনা কর্তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছেন আর সেনা জওয়ানরা বাঁশে উঠে প্যান্ডেল খুলছে। ভাবুন। আসলে কি জানেন তো, কলকাতা ময়দানের এই এলাকাটার মালিক ফোর্ট উইলিয়াম, অর্থাৎ ভারতীয় সেনা। ওখানে যা কিছু করতে হয় তাদের অনুমতি নিয়েই করতে হয়, এবং এটা বারবার ঘটেছে। মানে ওখানে সেনারা তাদের অনুমতি ব্যতিরে কোনো কিছুকে একদম অ্যালাউ করেন না। আমরা দেখেছি এখনও ওই অক্টোবরের 1 থেকে 15 তারিখ পর্যন্ত গোটা ময়দান নিষ্প্রদীপ করে রাখতে হয়, বন্ধ রাখতে হয়, কারণ নিয়ম, সেনা নিয়ম। যদি কেউ আলো ফালো জ্বালিয়ে ওই সময় বসেন, ওই সেনা পুলিশ এসে সব বন্ধ করে দিয়ে চলে যাবে। ওই ময়দান জুড়ে যে এতগুলো ক্লাব ঠাব আছে, কেউ যদি সেনার অনুমতি ছাড়া কোনো কিছু নির্মাণ করতে শুরু করে, তা অস্থায়ী হয়তো, কিন্তু সেনার পুলিশ চলে আসবে। চাকরি প্রার্থীদের ধর্ণা অনুমতি নিতে হবে। সব কিছুর ক্ষেত্রে এই সেনাদের আপত্তিও থাকে, আবার অনুমতিও নিতে হয়। কিন্তু আজকের ঘটনা সব কিছুকে ছাপিয়ে গেছে। দেখুন এতদিন ধরে আমরা কি শুনতাম,
তৃণমূলের শাসনে তারা সভা সমিতিগুলো করতে পারছেন না, মিটিং মিছিল করতে পারছেন না, এই অভিযোগ বিরোধীরা করতেন। পুলিশ মিটিং মিছিল করতে অনুমতি দিচ্ছে না, এই জন্য হাইকোর্টে তো বারবার গেছে বিরোধী দল, বিশেষ করে বিজেপি। নিয়ম হয়ে গেছে, মানে যেরকম পুলিশের কাছ থেকে পারমিশন নিতে হয় বা সেনার কাছ থেকে পারমিশন নিতে হয়, সেরকম হাইকোর্ট থেকেও পারমিশন নিতে হবে, মানে ওটাই আসল। কিন্তু তৃণমূলের জমানায় তৃণমূলের বাধা মঞ্চ খুলে দেওয়া হচ্ছে, এরকম ঘটনা এই আমলে কখনো দেখেছেন? মনে তো পড়ছে না। তো এই ঘটনাটা ঘটলো এমন একটা সময় যখন দাগি তালিকায় হাত পড়েছে এবং এমন লিস্ট বেরিয়েছে যেখানে ওই শাসক দলের নেতার আত্মীয় ঘনিষ্ঠদের নাম একদম জলজল করছে। আর সময়টা আরও গুরুত্বপূর্ণ, আগামীকাল বিধানসভায় বাঙালি অস্মিতা, বাঙালির ভাষা রক্ষা নিয়ে আলোচনা হওয়ার কথা, মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখার কথা। বিরোধীরা সেই আলোচনা ভেস্তে দিতে এসএসসির এই দাগি তালিকাকে হাতিয়ার করবে এটা মোটামুটি ভেবে ফেলেছে। ঠিক তক্ষুনি তৃণমূল মঞ্চ খোলা নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে পরিস্থিতিকে মঞ্চ হিসেবে ব্যবহার করতে এতটুকু দেরি করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সেনাবাহিনী তার দলের মঞ্চ খুলে ফেলেছে, এই খবর পেয়েই তিনি ছুটে গেলেন সেখানে ওই গান্ধী মূর্তির নিচে এবং অভিযোগ করলেন রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে সেনাকে ব্যবহার করছে বিজেপি। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশেই নাকি সেনা সক্রিয় হয়েছে এবং নির্দেশ দিয়ে দিচ্ছেন তিনি। এই ঘটনার প্রতিবাদে কাল কলকাতা সহ রাজ্য জুড়ে দলের কর্মীদের রাস্তায় নামতে হবে। এতে কি হলো? অনেকগুলো কাণ্ড হলো। প্রথমত বিধানসভায় আলোচনার আগেই তৃণমূলের ভাষা আন্দোলনটা ফের প্রচারের আলো পেয়ে গেল। যারা জানতেন না তারাও জেনে গেলেন কাল বিধানসভায় বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী বলবেন। এবার এটা তাদের ক্ষতি করা হলো ওই মঞ্চ খুলে দিয়ে, না তাদের প্রচারে নিয়ে আসা হলো জোর করে, সেটা আমরা জানি না। কারণ এটা শুনলেই তো আবার বিভিন্ন লোক রাজনীতিতে বিভিন্ন রকম তত্ত্ব আমদানি করে বেরোবেন, যেরকম বামেরা খালি কথায় কথায় সেটিং ফেটিং বলেন আর কি এরকম। দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলেন তিনি এখনও বিরোধী ভূমিকায় অনেক বেশি সাবলীল, অনেক বেশি অ্যাক্টিভ। রাহুল গান্ধী যখন ভোটার অধিকার যাত্রায় বেরিয়েছেন, বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবহারের অভিযোগ করছেন, তখন রাহুলের বিহারের সভায় ইউসুফ পাঠান আর ললিতেশ ত্রিপাঠীর মতো দুজন প্রতিনিধিকে পাঠিয়েছেন যারা রাজনৈতিক দিক থেকে আদৌ কোনো ফ্যাক্টর না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন কি, তিনি চাইলে বিজেপি বিরোধিতার প্রচারটা নিজের দিকে টেনে আনতে পারেন যখন তখন। ওখানে আলাদা করে লোক পাঠানোটারও যেন কোনো বিশেষ গুরুত্ব নেই। সেনাবাহিনী যতই বিবৃতি দিক, দুদিনের অনুমতি নিয়ে 1 মাস ধরে মঞ্চ বেঁধে রেখেছিল তৃণমূল, যতই বলুক কলকাতা পুলিশকে জানিয়েই তারা মঞ্চ খুলতে গেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ন্যারেটিভটা তৈরি করে ফেলেছে। বাংলা এবং বাঙালির কথা বলা হচ্ছিল বলেই সেনা নামিয়ে মঞ্চটা ভাঙালো বিজেপি। এই কথাটা চাকরি দুর্নীতি নিয়ে নতুন করে যে হিল্লোলের মধ্যেও তিনি ভাসিয়ে দিতে পেরেছেন, এটাই প্রমাণ করে তার রাজনৈতিক প্রজ্ঞা। এবং তার সঙ্গে আরও একটা জিনিস, এই দুদিন আগেও এই অপারেশন সিঁদুর টিঁদুরের পর দেখুন, এটা কিন্তু দল মত নির্বিশেষে সবাই সেনাবাহিনীকে একটা অন্য চোখে দেখছিলেন, সবাই তাদের সাধুবাদ দিচ্ছিলেন। সেনারা রাজনীতির থেকে আলাদা। আমরা সাম্প্রতিককালে সিবিআই, ইডি এরা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ, তার লোক শুনেছি। আমরা কলকাতা পুলিশ, সিআইডি রাজ্য সরকারের লোক শুনেছি। নির্বাচন কমিশন সেটা বিজেপির কথায় চলে, এটা শুনেছি। আর শেষ ছিল একটাই বাকি ভরসা, সেনাবাহিনী। তারাও আলটিমেটলি রাজনৈতিক দলের হয়ে গেল, রাজনীতিই বানিয়ে দিল। এই আফসোসটা কোথায় রাখবো বলুন তো? আনডেমোক্রেটিক কায়দায় কাজ করতে গিয়ে সব এজেন্সিকে গভর্নমেন্টের ললিপপ করে দিয়েছে। আর্মিটা বাকি ছিল, ভেবেছিলাম আর্মিটা পারবে না,
আর্মিকেও যদি মিসইউজ করে এইভাবে, তাহলে নিরপেক্ষতা কোথায় থাকবে? প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. ওনাকে চ্যালেঞ্জ করছি, 200 সেনা ওনাকে দেখে পালিয়ে যাচ্ছিল, ছবি প্রকাশ করুন, ভিডিও প্রকাশ করুন। উনি একটা মিথ্যাবাদী এবং তিনি যে জায়গায় হাত দিয়েছেন এর ফল ওনাকে ভুগতে হবে। ইন্ডিয়ান আর্মি ভারতবর্ষের 140 কোটি মানুষের গৌরব। প্রোগ্রাম হলে পরের দিন সব খুলে যায় না, টাইম লাগে। আমরা স্যাটারডে সানডে করে করবো বলে বলেছিলাম, অন্যদিন যাতে অসুবিধে না হয়। মোদিবাবুর পারমিশন নিয়ে আমার প্রোগ্রাম করতে হবে না, আমি জনগণের পারমিশন নিয়ে प्रोग्राम करी। जो लोकल मिलिट्री अथॉरिटी है कलकत्ता में आर्मी का, वो किसी भी प्रोग्राम का मैदान एरिया में किसी भी प्रोग्राम के लिए तीन दिन का परमिशन दे सकता है। ये एज पर सुप्रीम कोर्ट का डायरेक्टिव है, ठीक है। इसके बियॉन्ड परमिशन अगर चाहिए हो तो मिनिस्टर ऑफ डिफेंस से लेना पड़ता है। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যাতে ফাঁকা মাঠে গোল দিতে না পারেন সেটা আটকাতে সন্ধে মেয়র রোডে গেছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী সেনাবাহিনীকে অপমান করেছেন, এই অভিযোগটা তুলে পাল্টা মঞ্চ তৈরির কাজটা কি বিরোধী দল নেতাও শুরু করে দিলেন না? তৃণমূল বাঙালির আবেগকে উস্কে দিতে চাইছে, এটা বুঝে কি শুভেন্দু অধিকারী ওই জাতীয়তাবোধকে উস্কে দিয়ে তার মোকাবিলা করতে চাইছেন? দেখুন, সেনাবাহিনীর প্রসঙ্গ এলে বাঙালি যে কুয়োর ব্যাং হয়ে থাকবে না, এটা বুঝেই কি পাল্টা কৌশলী হচ্ছেন বিজেপি নেতারা। অপারেশন সিঁদুরের স্মৃতি চাপা পড়তে পারে, কিন্তু মানুষের মন থেকে তো মুছে যায়নি। ফলে সেনাকে তৃণমূল অপমান করছে বলে পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা শুভেন্দু অধিকারীরা করতেই পারেন। এবং দেখুন, তার সঙ্গে আরও একটা বিষয় তো যোগ হতেই পারে, সেটা আপনার আমার ভাবনা। সেনাবাহিনীও আলটিমেটলি রাজনীতির থেকে নিজেকে বাঁচাতে পারলো না, তাহলে আমি আপনি পারবো কী করে বলুন তো? সুতরাং চেষ্টা করে লাভ নেই। বরঞ্চ শুভেন্দু অধিকারীরা বা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়রা যখন যে জিনিসটাকে এই মুহূর্তে আর কি উপজীব্য করে নিয়েছেন, তারা কোনটা থেকে উদ্বুদ্ধ হতে পারেন তাদের জন্য একটা ছবি রয়েছে। আজ চীনের তিয়ানজিনে এসসিও সামিটের ফাঁকে একসঙ্গে যখন ওই নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন আর শি জিনপিং নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন, হাসি ঠাট্টা করছেন, তখন একটু দূরে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দেখে মনে হচ্ছিল অপারেশন সিঁদুরে ভারতীয় সেনা পাকিস্তানকে আধমরা করে রেখেছিল, তবু যেটুকুনি ফেলে রেখেছিল। আর চীনের মাটিতে কফিনে শেষ পেরেক মারার কাজটাও হয়ে গেল। সুতরাং রাজনীতি তাদের নিয়ে যতই কাটাছেঁড়া করার বা টার্গেট করার চেষ্টা করুন, সমস্ত ভুলে ইগনোর কর এরকম বলে আর কি সেনাবাহিনী এই দৃশ্যটাকে প্রাণ ভরে উপভোগ করতে পারে। দেখুন, শাহবাজ শরীফ তবু আজ ক্যামেরায় ধরা দিয়েছেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি ধরা পড়েননি। ট্রাম্পও কি শাহবাজ শরীফের মতো বিষণ্ণ হয়ে পড়েছেন? তার কি মনে হচ্ছে অকারণে বন্ধুকে প্রতিপক্ষ বানিয়ে ফেললেন? শুল্ক চাপিয়ে ভারতকে চাপে ফেলতে গিয়ে ভারতকে রাশিয়া আর চীনের দিকে ঠেলে দেওয়ার মাসুল তাকে দিতে হবে কিনা সে তো ভবিষ্যতে তার দেশ বুঝবে। কিন্তু আপাতত তিনি যে খেলাটা খেলতে নেমেছেন সেটার মধ্যে কিন্তু ওই ডিপ স্টেট বলে যাদের কথা মাঝে মধ্যে বলি না, যারা বিভিন্ন দেশের মধ্যে ডালপালা মেলে তাদের আবেগ বা তাদের বিভিন্ন সমীকরণকে বিগড়ে দিয়ে ক্ষমতার রদবদল ঘটানোর চেষ্টা করে, সেই ছকেই কি এগোচ্ছেন ট্রাম্প? ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার ন্যাভারো কি বুঝিয়েছেন জানেন? তারা ব্রিটিশদের মতোই ডিভাইড অ্যান্ড রুলে বিশ্বাস করেন। ওই নাভারা অভিযোগ করেছে ভারত নাকি ব্রাহ্মণদের জন্য রাশিয়ার তেল কিনছে, আর তার ফল ভোগ করছে ভারতের সাধারণ মানুষ। এ কথার মানে কি? রাহুল গান্ধী যে জাত গণনার দাবি জানাতেন, যত আবাদি তত ভাগিদারির দাবি জানাতেন, বিহারের ভোট অধিকার যাত্রায় বেসরকারি ক্ষেত্রেও যে সংরক্ষণের দাবি করা হচ্ছে, মানে মোদ্দা কথা জাতপাত নিয়ে ভারতের রাজনীতির যে একটা হাওয়া আছে বা একটা ট্র্যাডিশন আছে,
সেই রাজনীতিতেই কি হাওয়া দিতে চাইছে আমেরিকা? দেখুন, এতে যত বেশি করে এদেশে গোলমাল হবে ততই তো আমেরিকার সুবিধা হবে। চাপে পড়ে যাবেন নরেন্দ্র মোদী আপাতত। এবার যত নরেন্দ্র মোদী চাপে পড়বেন তখন আসলে নিজের গদি বাঁচানোটা সহজ হবে ট্রাম্পের জন্য, কারণ তিনি তখন নিজের দেশের মানুষকে বলতে পারবেন তার এই শুল্ক বসানোয় কোনো ভুল ছিল না। আসলে তাদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা এতদিন ব্যবহার করতে ভারত, এখন তারা সত্যিকারের সমস্যায় পড়েছে। এই জন্যেই শুল্ক নীতিটা দরকার ছিল। এটাই হচ্ছে রাজনীতি, এদেশে হোক বা ওদেশে। ওই ডিভাইড অ্যান্ড রুল আজও একদম টেস্টেড অস্ত্র। এখন কে কি ব্যাখ্যা করেছেন জানি না, সোজা কথা এই নাভারো বা ট্রাম্প এদের সবারই না হোমওয়ার্কে গণ্ডগোল আছে, জানেন তো, দুর্বল। দেখুন, জাতের পরিচয়ে রাহুল গান্ধী ব্রাহ্মণ, কিন্তু নরেন্দ্র মোদী তিনি তো নিজে অনগ্রসর। এটা বোধহয় পিটার নাভারো জানতেন না। তবে তারা এই কাজ করেছেন কেন বা কেন করছেন এটা ভাবছেন তো? এটা আমরা বলছি না, ওদের ওখানে নিউ ইয়র্ক টাইমসই বলে দিয়েছে। হয় ট্রাম্প চেয়েছিলেন নোবেল শান্তি পুরস্কারের জন্য মোদি তার নাম সুপারিশ করুন, এটা আমরা জানি। সেটা করেননি বলেই নাকি ইগোর থেকে মোদি জাস্ট যাতে শিক্ষা পান সেই জন্যই ট্রাম্প এই সমস্ত কাণ্ড কারখানা করছেন। এটা নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে বেরিয়েছে। আমরা শুধু একটা জিনিস বুঝতে পারছি, ওরাও বলেছে যে 4 বার ট্রাম্প ফোন করেছিলেন, মোদি ধরেননি। কেন ধরেননি এখন বুঝতে পারছি, কারণ একবার ফোন ধরলেই তারপর ট্রাম্প যে আরও কত কি আজগুবি দাবি করে বসতেন, কি কি কথাবার্তা হয়েছে বলে উল্টোপাল্টা বলে বসতেন, সেটা মাথায় রেখেই বোধহয় মোদি আর ওই ফোন ধরার রাস্তায় যাননি। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH